হঠাৎ করেই ইরানের হামলাটি পিছিয়ে গেল কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দেওয়ার পরও ইরান থেকে আসলে মুখ ফিরিয়ে নিলেন কেন? ইরানের সাধারণ জনগণ যারা আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, মূলত তাদেরকে সহায়তা করার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন যে মার্কিন সহায়তা আসছে, ইরানি কর্তৃপক্ষের সাথে তার আলোচনা বন্ধ হয়ে গেছে এবং এক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আবারও কি ইরানের জনগণ তারা নিজেদেরকে প্রতারিত মনে করলো? তারা কি মনে করলো যে মার্কিন প্রেসিডেন্ট তাদের আশা দিয়ে মূলত তিনি তার কথা রাখেনি? তিনি তো ইরানি জনগণের মুক্তির দূত হয়ে আসতে চেয়েছিলেন। তাহলে কেন হঠাৎ করে মনে হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত মিস্টার খোমেনিটিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? বন্ধুরা, আস্তে আস্তে তারা যে দমনপীড়ন বাড়িয়েছে, অর্থাৎ ইরানের বাহিনী ইরানের সাধারণ নাগরিকদের উপরে যে পরিমাণ অত্যাচার বা দমনপীড়ন করেছে, এটি নজিরবিহীন। সত্যিকার অর্থে সেখান থেকে প্রকৃত সত্য এবং অনেক ঘটনাই সামনে আসেনি। সাধারণ মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গিয়েছিল সেখানে যে সত্যিকার অর্থে অনেক মৃত্যুর খবরই চাপা পড়ে গেছে। বন্ধুরা, মার্কিন সরকার হয়তো ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের বিপদ বাড়াতে চায়নি, আর এ কারণে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে তারা নিজেদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ অবস্থান বিচার করেছে। ইরানের সাধারণ নাগরিকরা বর্তমানে প্রচণ্ড পরিমাণের অর্থনৈতিক রেসিশনের মধ্যে রয়েছে। ইরানের বর্তমান যে সরকার রয়েছে তারা নিজেদের ক্ষমতা প্রতিপত্তি ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে রাজি বা প্রস্তুত। সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে ইরানের বর্তমান সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ। তারা পারমাণবিক অবস্থান থেকে নিজেদের সঠিকভাবে কোনো আলোচনায় না রাখতে পারছে, আবার উৎপাদনশীলতা থেকে শুরু করে অর্থনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। বন্ধুরা, ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান স্মরণকালের সবচেয়ে পতিত হয়েছে। মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া, মৌলিক অবস্থানগুলো ওই মানুষরা পাচ্ছে না। সুতরাং তারা তাদের জীবনের তাগিদে বা প্রয়োজনের তাগিদে রাস্তায় নেমেছে। আর এরই মধ্যে ঢুকে গেছে পার্শ্ববর্তী দেশসমূহের বিভিন্ন গোয়েন্দা বাহিনী। এখানে মূল সমস্যা হচ্ছে যে যার যার মতো করে তার স্বার্থ উদ্ধার করতে চায়। অভ্যন্তরীণ ভিত্তিক যে সকল সাধারণ আন্দোলন, এই আন্দোলনটি মূলত তাদের মৌলিক অধিকারের আন্দোলন এবং সরকারের উচিত হবে সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এমনভাবে সেগুলোকে রিকনসিল করা যেন সাধারণ মানুষ তার অধিকার ফিরে পায় এবং তারা কথা বলতে পারে। কিন্তু তার পরিবর্তে এখানকার বর্তমান ইরানি সরকার তাদের উপর দমন পীড়ন এবং গুলি বেছে নেয়। শেষ পর্যন্ত এই দমন করতে আসলে কত মানুষের জীবন নিয়েছে তার কোনো হিসাব নাই। বন্ধুরা, এক্ষেত্রে মূলত বৈশ্বিক চাপ এবং বৈশ্বিক প্রযুক্তিগত চাপগুলোকে মোকাবেলা করার জন্য চীন, রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে এই সরকার টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে। অর্থাৎ এখানে জনগণ থাকুক বা না থাকুক তাদেরও কিছু যায় আসে না। চীন এবং রাশিয়া মূলত সরকার কীভাবে টিকে থাকুক সেজন্য তারা প্রচুর পরিমাণে সহায়তা পাঠিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে জানা যায় রাশিয়া আবার সত্যিকারের অর্থে ইরানের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে ইরানের সরকার বা রেজিমকে রক্ষা করেছে। বন্ধুরা, এর জন্য যে পরিমাণ অ্যামুনিশন, গোলাবারুদ, দাঙ্গা দমনের হাতিয়ার থেকে শুরু করে আন্দোলনের দমনের জন্য যে সকল প্রযুক্তিগত মিলিটারি জ্যামিং সিস্টেম সেগুলোও পাঠিয়েছে। ইলন মাস্কের স্টারলিংকে অচল করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে জ্যামার পাঠিয়েছে রাশিয়া, এমন ধরনের সংবাদ চাউর হয়েছে। ইরান পৃথিবীতে প্রথমবারের মতো স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার 90% খেয়ে দিয়েছে। হয়তো বিশ্ব এটি বিরল এবং এই প্রথমবারের মতো ইরান প্রমাণ করলো স্যাটেলাইট ভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাকেও তার যোগাযোগ ভিত্তিক জিপিএস সিস্টেমটি জ্যাম করে একেবারে খেয়ে দেয়া যায়। সুতরাং এখানেও ইরান তার সাফল্য দেখিয়েছে মিত্রদের সহায়তায়। আর রাশিয়াও ইরানকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা শুধু সমরাস্ত্র নয়, প্রযুক্তি দিয়ে প্রযুক্তির জবাব দিয়েছে। আর এভাবেই হয়তো ভবিষ্যতে রাশিয়া আস্তে আস্তে এমন একটি সিস্টেম গড়ে তুলবে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এই মূল হাতিয়ারটিকেও তারা বোতা করে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি, মানবাধিকারের কথা বলে মূলত এমন একটা রিউমার ছড়িয়ে দেয় যার মাধ্যমে হয়তো আস্তে আস্তে আন্দোলন দানা বাঁধে। এই ব্যাপারটি রাশিয়ার খুব ভালো করে জানা, আর সেজন্যই তারা নিজেদের প্রযুক্তি সক্ষমতার বাইরে শুধু অস্ত্র দিয়ে নয়, প্রযুক্তি দিয়ে মোকাবেলা এবং প্রচারণা দিয়ে মোকাবেলার সিদ্ধান্ত নিয়ে মূলত এখানে সাফল্য পেয়েছে। 2008-9 সালের আন্দোলনে রাশিয়া মূলত এভাবেই আস্তে আস্তে মোকাবেলা করে অভিজ্ঞতা অর্জন করেছে এবং তারা এমন একটি ইন্টারনেট সিস্টেম ডেভেলপ করেছে যেটি অত্যন্ত ধীর, যেটি সাধারণ আন্দোলনকারীদের কানেক্টিভিটির ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে, কিন্তু সরকারি কাজকর্ম চলে। বন্ধুরা, এই প্রযুক্তি বা এই সফটওয়্যারগুলো ইরানের কাছে সরবরাহ করেছে রাশিয়া। বুঝতেই পারছেন যে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব কতটা।
সাধারণ মানুষ, সাধারণ ইরানিরা মরে যাচ্ছে, তাতে রাশিয়ার কোনো কিছু যায় আসে না। মূলত ইরানি বর্তমান সরকারকেই টিকে রাখতে হবে, এটাই তার একমাত্র অবলম্বন। বন্ধুরা, দিন শেষে সবাই যার যার স্বার্থ, জনগণ কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তাই কথা দিয়েছিলেন ইরানি জনগণকে তিনি উদ্ধার করবেন এবং সেখানে তাদের প্রতিনিধির হাতে তিনি ক্ষমতা ফিরিয়ে দেবেন। কিন্তু আপাতত তিনি সম্ভবত তার মত পরিবর্তন করেছেন মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো রয়েছে তাদের আহ্বানে সাড়া দিয়ে। কারণ সৌদি আরব এবং তুরস্কের মতো শক্তিগুলো চায় না যে ইরানে হামলার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী আগুন জ্বালিয়ে দেওয়া হোক। এবারের ব্যাপারটি পুরোপুরি ভিন্ন। যখন ইরানের এই গোষ্ঠী মনে করবে যে তাদের ক্ষমতা শেষ, তখন তারা শুধু ইরানের জনগণকেই মারবে না, তারা আশেপাশে যে সকল মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতেই চরম হামলা চালাবে এবং তাদের এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আর এ কারণেই ইসরায়েলের মতো শক্তিও ভয় পেয়ে গেছে, যদি কোনোভাবে ইরান তার লাগাম ছাড়া হামলা শুরু করে সেক্ষেত্রে সেই 12 দিনের যুদ্ধের ইতিহাস তারা ভুলে যায়নি এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ পশ্চিমা বিশ্বের সিস্টেমও যদি এনে এই ইসরায়েলের আশেপাশে দাঁড় করানো হয়, তাকে পরিপূর্ণভাবে ডিটারেন্স দেওয়া বা রক্ষা করা সম্ভব হবে না। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে মূলত ইসরায়েলের মোসাদের প্রধানও অনুরোধ করেছে যেন ইরানে এই মুহূর্তে হামলা পরিচালনা করা না হয়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এত মানুষের জীবন গেল সেটি নিয়ে কোনো বক্তব্য নাই। মূলত ইরানকে এখন ছাড় দিয়ে মূলত তাকে বিনা বাধায় এমন ধরনের একটি আন্দোলন দমানোর একটি লাইসেন্স দেওয়া হচ্ছে। বন্ধুরা, এটি কি চরম বাস্তবতা? ইরানের সরকার যদি এবার টিকে যায়, ভবিষ্যতে এখানকার আন্দোলনকারীদের আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, যেখানে তাদের জীবন মরণের প্রশ্ন। আপনি কোন দিকে যাবেন? বন্ধুরা, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সকলেই চায় অধিকার, মানুষের অধিকার থাকুক, অভাব দূর হয়ে যাক। শুধুমাত্র তাদের পারমাণবিক শক্তির লোভ দেখিয়ে এবং পশ্চিমা বিরোধী একটি মনোভাব তৈরি করে ক্ষমতায় থাকার যে দিন সম্ভবত এখানে শেষ হয়ে গেছে, ইরানি জনগণও, ইরানির যে সকল শাসকরা রয়েছে তারা বুঝতে পেরেছে। সুতরাং এখানকার মানুষের সাধারণ মৌলিক অধিকার রক্ষা করা এখন তাদের মূল দায়িত্ব এবং তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াও মূল দায়িত্ব। যত দ্রুত তারা এটি বুঝতে পারবে, তত দ্রুতই মূলত তারা জনরোষ থেকে বাঁচতে পারবে। সর্বশেষ বক্তব্য হচ্ছে, এখানে অবশ্যই ইরান তার পারমাণবিক কার্যক্রমগুলো এই ঘটনার পর চালিয়ে যাবে। ইসরায়েল এবং আমেরিকা যতই এখানে মূলত আসলে সুপারভাইজ করুক না কেন, ইরানের ভেতরে না ঢুকলে এই ব্যাপারটি নিশ্চিত করে সুপারভাইজ করা সম্ভব নয়। আর ইরানের ভিতরে পদাতিক বাহিনী দিয়ে ঢুকে সুপারভাইজ করা এক কথায় অসম্ভব। তাই এখানে সম্ভবত ইরান তার পারমাণবিক শক্তি অর্জনগুলোকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছে যেন কোনোভাবে এই পারমাণবিক শক্তি আর নিচের দিকে না নামে। কোনোভাবে যদি ইরান পারমাণবিক ওয়ারহেড ভিত্তিক শক্তির মালিক হয়ে যায়, সারা বিশ্বের সে কাউকেই গুনবে না। এখনই সে গোনে না, তাহলে ভবিষ্যতে কাউকে গুনবে বা কাকে গুনবে? সুতরাং এখানে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে যেন সাধারণ মানুষের জীবন এখানে অবশ্যই রক্ষা পায়। আর ইরানি বর্তমান যে স্বেচ্ছাচারী শাসকগুলো রয়েছে সেই শাসকগুলো নিজেদেরকে শুধরায় এবং অবশ্যই পারমাণবিক শক্তি, বিদ্যুৎ শক্তি, অ্যাটমিক এইগুলোর স্বপ্ন দেখার পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে তারা কাজ করে। বন্ধুরা, বর্তমানে তাদের বক্তব্য হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় থাকা। বর্তমান ইরানের যে রেজিম বা খোমেনি সরকার ক্ষমতায় রয়েছে তারা চরম নির্মম এবং সত্যিকার অর্থেই নির্মম। তা না হলে সাধারণ মানুষকে এভাবে তারা মারতে পারে না। বন্ধুরা, হিসাবের ভিত্তিতে এখানে অনেকে বলে 20,000, অনেকে বলে তারও বেশি, অনেকে বলে 2,500, অনেকে বলে 1500। এভাবে মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে দিন শেষে ইরানি প্রোটেস্টগণ তারা দেখিয়ে দিয়েছে যে আসলে অবশ্যই এখানে এমনভাবে আন্দোলন করা উচিত নিজেদের রক্ষা হয় বা নিজেদের মৌলিক অধিকার ফিরে পায়। কিন্তু তারা এর ভিতরে যদি পশ্চিমা গোয়েন্দা সংস্থা ঢুকে তাদেরকে উস্কে দেয়, সে ব্যাপারটি হয়তো তারা ধরতে পারে না। আবার অভ্যন্তরীণভাবে নিজেদের সম্পদ ধ্বংস করাও কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাদের উচিত হবে বৈশ্বিক যে চাপ বা বৈশ্বিক যে উস্কানি সেটি থেকে দূরে থেকে নিজের সরকারের সাথে নেগোসিয়েশন করে যত দ্রুত সম্ভব নিজেদের মৌলিক অধিকারের ব্যাপারে কথা বলা বা নিজেদের মৌলিক অধিকারগুলো ফিরে পাওয়া। বন্ধুরা, ইরান যদি কোনোভাবে পারমাণবিক শক্তি অর্জন করে ফেলে, তাহলে ইসরায়েল এবং আমেরিকার ভয় হলো এই সকল রেজিমকে চেঞ্জ করা অসম্ভব হয়ে পড়বে। যেমন পৃথিবীর বুকে এই মুহূর্তে কিম জং উন জেকে বসেছে, ওইভাবেই সম্ভবত খোমেনি শেষ পর্যন্ত থাকবে যদি সে কোনোভাবে পারমাণবিক শক্তি হাতে পেয়ে যায়। ধন্যবাদ সকলকে। আবার মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো রয়েছে তারাও ভয়ে চায় না যে ইরানের মতো শক্তি, পারমাণবিক শক্তি হাতে পাক। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আঞ্চলিক শক্তির পাশাপাশি বিশ্বশক্তি হয়ে ওঠা ইরানকে কিভাবে মোকাবেলা করবে? সবচেয়ে ঝামেলায় পড়বে ইসরায়েল।